আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল মণ্ডল। তোমাদের মাঝে আবারও আরেকটা ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে নেব ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ৮ সম্পর্কে আলোচনা করব। এর আগেও রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে নাগরিক ও নাগরিকত্ব অর্জন করার নিয়ম। নাগরিক ও নাগরিকত্ব অর্জন করার নিয়ম ছাড়াও সুনাগরিকের বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখবা সম্পূর্ণ ভিডিওটা। আমরা প্রথমেই বলতে চাই নাগরিক কাকে বলে। তোমরা হয়তো জানো যে একটি দেশে কিন্তু অনেক ধরনের লোক বসবাস করে, সবাই কিন্তু নাগরিক নয়। তাহলে নাগরিক কাকে বলে? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগরে বসবাসকারীকে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন। তবে নাগরিক নয়, নাগরিক ও বিদেশিদের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নাগরিক আর বিদেশি কখনো এক হয় না। তাহলে আমরা বইয়ের ৭৪ পৃষ্ঠা 70 এই পেজটা ভালো করে পড়ব, তাহলে বুঝতে পারবো বিদেশি কারা, নাগরিক এবং বিদেশিদের মধ্যে পার্থক্য কী, কেন দেশে বসবাসকারী সকলেই নাগরিক নয়, এটা সম্পর্কে জানতে পারবো। এই পৃষ্ঠাটা ভালো করে পড়ব, ৭৪ পৃষ্ঠা। তারপর আমরা আরও বুঝতে পারবো যে নাগরিক ও বিদেশিরা বিভিন্ন কাজে আমাদের দেশে বসবাস করতে পারে। এখন আমরা দেখব যে নাগরিকত্ব লাভের নিয়ম, কয়ভাবে নাগরিকত্ব লাভ করা যায়। এটা তো অবশ্যই তোমাদের জানা দরকার। কিভাবে নাগরিকত্ব লাভ করা যায়। দুইভাবে আমরা নাগরিকত্ব লাভ করতে পারি। সেই দুইভাবে কীভাবে? একটা হচ্ছে জন্মসূত্রে নাগরিক, আর একটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিক। তাহলে জন্মসূত্রে নাগরিকটা কীভাবে, এটা আমাদের দেখা দরকার যে জন্মসূত্রে নাগরিক অর্জন কিভাবে করা যায়। যদি কেউ কোনো দেশে যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রের নাগরিক, মানে কেউ কোন রাষ্ট্রে জন্মগ্রহণ করলো তাহলেই সেটাকে হলো জন্মসূত্রের নাগরিক। আর অনুমোদন সূত্রের নাগরিক হচ্ছে যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করে। এখন জন্মসূত্রে নাগরিকত্ব লাভ করার দুইটি ভাগ রয়েছে। সেটা কি? যে একটা জন্মসূত্র নীতি আর একটা জন্মস্থান নীতি। তো জন্মসূত্র নীতি অনুযায়ী কিভাবে নাগরিকত্ব লাভ করা যায় সেটা আমরা দেখব। যে এই নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সেই রাষ্ট্রের নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করে থাকে। আর এই নীতি অনুযায়ী মা বাবা যে দেশের নাগরিক হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সন্তান সেই দেশের নাগরিক হবে। এই নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। তাহলে জন্মস্থান আর জন্মসূত্র নীতি। আমরা এখন দেখব যে অনুমোদন সূত্রের নাগরিকত্ব লাভের শর্ত। অনুমোদন সূত্রে কিভাবে নাগরিকত্ব লাভ করা যায়, সেক্ষেত্রে 9টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? 9টি শর্ত। এটা অবশ্যই মনে রাখতে হবে। 9টির মধ্যে 1 নম্বর, ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে ওই রাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করে ওই রাষ্ট্রে চাকরিরত থাকে, ওই রাষ্ট্রের ভাষা জানা, ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি করে, ভালো চরিত্রের অধিকারী হয়, উন্নত দক্ষতার অধিকারী হয় এবং রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। তাহলে আমরা এবার দেখব যে নাগরিকের কয়টি বৈশিষ্ট্য রয়েছে। একজন নাগরিকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা প্রধানত বৈশিষ্ট্য হচ্ছে 4টি বৈশিষ্ট্য। একটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য, রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং রাষ্ট্র থেকে রাজনৈতিক ও সামাজিক অধিকার লাভ। নাগরিকের এই প্রধান 4টি বৈশিষ্ট্য রয়েছে। এখন সুনাগরিকের গুণাবলী। নাগরিক আর সুনাগরিক এক না।
নাগরিক সবাই হতে পারে, কিন্তু সুনাগরিক হতে পারে না। তাহলে সুনাগরিকের যেগুলো গুণাবলী রয়েছে, 4টি গুণাবলী। একটা হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী আর এবং নিবেদিত প্রাণ। তাহলে সুনাগরিকেরা দেশের জন্য কি করতে পারে? একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সকল নাগরিকই সুনাগরিকের গুণ অর্জন করতে পারে না। তাহলে তোমাদের যেগুলো আলোচনা করা হলো এর মধ্যে থেকে কিভাবে নাগরিকত্ব লাভ করা যায় এর নিয়মগুলো অবশ্যই বর্ণনা করবে, বাসায় লিখবা। তাহলে সবাই ভালো থেকো, ঘরে থেকো। সবাইকে ধন্যবাদ।